ঘন ঘন প্রস্রাব ৬টা সিরিয়াস রোগের কারণে হতে পারে আর কিছু মাইনর কারণে হতে পারে। নাম্বার 1 হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস রোগীদের হয় ইনসুলিন কাজ করে না, না হয় ইনসুলিন তৈরি হয় না। ফলে কি হয়, আমাদের রক্তের যে গ্লুকোজ, সেই গ্লুকোজটা মাংসের মধ্যে ঢুকতে পারে না। ফলে কি হয়, রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়তে থাকে। তখন শরীর চিন্তা করে যে রক্ত থেকে গ্লুকোজ কিভাবে কমানো যায়। তখন ও জোর করে প্রস্রাব করায় বা প্রস্রাবের অনুভূতি বাড়িয়ে দেয়। এজন্য ডায়াবেটিস রোগীদের বারবার প্রস্রাবের বেগ আসে, আর তার সাথে সাথে তাদের বারবার পিপাসাও লাগে। নাম্বার 2 হচ্ছে ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এটা হলে কি হয়, আমাদের যে মূত্রথলি বা মূত্রথলি থেকে যে লাইনের মাধ্যমে বা নলের মাধ্যমে প্রস্রাবটা শরীরের বাহিরে বের হয়, এই নলে বা ওই মূত্রথলিতে বা আরও উপরের দিকেও যেতে পারে, এইখানে যদি ইনফেকশন হয় তখন এই ইউটিআই হয়। তো আমাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ফলে আমাদের যে লোয়ার অ্যাবডোমেন মানে তল পেটে ব্যথা হয় বা পেলভিক এরিয়াতে ব্যথা হয়, এই ব্যথাটা আমাদের ওই যে প্রস্রাব আসলে আমরা যেরকম অনুভব হয় সেই অনুভবের সাথে কনফিউজড হয়ে যায়। ফলে আমাদের ওই ব্যথাটাকে আমরা মনে করি যে আমাদের প্রস্রাব আসছে। তারপরে গিয়ে প্রস্রাব করতে যাই, প্রস্রাব করতে গেলে দেখা যায় যে অল্প একটুখানি প্রস্রাব, অথবা এরকম হতে পারে যে কয়েক ফোঁটা প্রস্রাব হওয়ার পরই আর প্রস্রাব নেই। তো ইউটিআই সম্পর্কে অনেকে জানতে চান, তো এই ব্যাপারে একটু বলে রাখি। ইউটিআই হয় হচ্ছে বেশ কয়েকটা কারণে। তার মধ্যে একটা হচ্ছে আমাদের যে প্রস্রাব পায়খানার রাস্তা, তার আশেপাশে প্রচুর ব্যাকটেরিয়ার বসবাস। কোনোভাবে যদি সেই ব্যাকটেরিয়া প্রস্রাবের রাস্তা হয়ে উপরের দিকে চলে যায়, তখন সে গিয়ে ইনফেকশন করতে পারে। এটা হচ্ছে একটা কারণ। আরেকটা হচ্ছে আমরা যদি পানি না খাই, মানে আমাদের শরীরে যদি ডিহাইড্রেশন হয়, সেইটা একটা রিস্ক ফ্যাক্টর। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের মধ্যে অনেকেই আছে এই কাজটা করে, সেটা হচ্ছে প্রস্রাব আসার পরে অনেকক্ষণ ধরে প্রস্রাবটা আটকিয়ে রাখে, টয়লেটে যায় না। তো এটা আরেকটা রিস্ক ফ্যাক্টর, যার কারণে হচ্ছে ইউটিআই হতে পারে। 3 নাম্বার হচ্ছে যাদের কিডনিতে সমস্যা আছে বা কিডনি ভালো মতো কাজ করে না। কিডনির কাজ কি, আমাদের রক্তে প্রতিনিয়ত বর্জ্য পদার্থ তৈরি হয়। এটা অনেক কারণে হয়। আমরা যে খাবার দাবার খাই সেগুলো থেকেও কিন্তু বর্জ্য পদার্থ তৈরি হয়। মাংসের যে প্রোটিন, সেই প্রোটিন থেকে ইউরেমিক টক্সিন তৈরি হয়, ক্রিয়াটিনিন তৈরি হয়। তো এইগুলা আমাদের রক্তে থাকে। আমাদের রক্ত থেকে এইগুলাকে পরিষ্কার করে হলো কিডনি। কিডনি যদি কোনো কারণে কাজ না করে, তাহলে আমাদের রক্তটা কিন্তু পরিষ্কার হচ্ছে না। এই রক্তে প্রতিনিয়ত বর্জ্য পদার্থ জমা হতে হতে একটা সময় বেশি হয়ে যাবে। তখন ব্রেন থেকে সিগন্যাল আসবে যে কিরে, আমাদের এই রক্ত পরিষ্কার হচ্ছে না কেন। তখন কিডনিকে সিগন্যাল দিবে যে পরিষ্কার করো পরিষ্কার করো। তখন কিডনি বারবার প্রস্রাব করাইতে যাবে, যেন হচ্ছে এই ময়লা পরিষ্কার হয়ে যায়। কিন্তু যাদের কিডনিতে ডিসফাংশন আছে তাদের এই কাজটা দ্রুত হবে না, ফলে তাদের ক্ষেত্রে বারবার প্রস্রাব আসতে পারে। 4 নাম্বার হচ্ছে কিডনিতে যদি পাথর হয়। এই ব্যাপারটা একটু বুঝায় বলতে হবে। আমাদের কিডনি আর মূত্রথলি এই দুইটা কিন্তু এক জিনিস না। কিডনিতে প্রস্রাব তৈরি হয়, তৈরি হয়ে একটা নলের মাধ্যমে গিয়ে মূত্রথলিতে এসে জমা থাকে। সেইখান থেকে পরবর্তীতে প্রস্রাবের সাথে বের হয়ে যায়, যখন একটা নির্দিষ্ট অ্যামাউন্টের প্রস্রাব জমা হয়ে যায়। কিডনি থেকে কিন্তু কন্টিনিউয়াসলি প্রস্রাব তৈরি হতে থাকে এবং সেটা কন্টিনিউয়াসলি ওই ব্যাগের মধ্যে ভরতে থাকে, যেটাকে আমরা ব্লাডার, ইউরিনারি ব্লাডার বা হচ্ছে মূত্রথলি বলি। কিডনিতে যদি পাথর হয় এবং সেই পাথরটা ইউরিনারি ট্র্যাক্ট বেয়ে ধীরে ধীরে মূত্রথলির দিকে যেতে থাকে বা মূত্রথলি পর্যন্ত যায়, সেই ক্ষেত্রে হচ্ছে বারবার প্রস্রাবের অনুভূতি হবে এবং প্রস্রাব করার সময়ও ব্যথা অনুভূতি হবে। 5 নাম্বার হচ্ছে যদি প্রোস্টেট বড় হয়ে যায়। প্রোস্টেটটা আমাদের ইউরেথ্রা বা মূত্রথলির পাশে অবস্থান করে। যখন সময়ের সাথে সাথে আসলে যাদের বয়স 45 বা 50-এর বেশি, তাদের ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ সময় প্রোস্টেট বড় হয়ে যায়। বয়সের সাথে সাথে প্রোস্টেট আসলে বড়ই হতে থাকে। অনেকের ক্ষেত্রে এটা একটা প্রবলেম হয়ে যায়, অনেকের ক্ষেত্রে এটা নর্মালি থাকে অনেক সময় পর্যন্ত। তো প্রোস্টেট যদি বেশি বড় হয়ে যায়, তখন গিয়ে সে মূত্রথলিতে চাপ দেয়। মূত্রথলিতে চাপ দিলে মূত্রথলি যেরকম আপনার এতটুকু একটা ব্যাগ, তাকে যদি চাপ দেওয়া হয়, তাহলে অল্প পরিমাণ মূত্রের কারণেই কিন্তু ও মনে করবে যে এটা ভরে গেছে। তখনই ওই প্রস্রাবের অনুভূতি দিবে। তখন গিয়ে দেখা যাবে যে প্রস্রাব করতে যাচ্ছেন ঠিকই, হচ্ছে অল্প একটু। তো এটাও একটা সিরিয়াস কন্ডিশন। এই ক্ষেত্রে আসলে ডাক্তারের কাছে যাওয়া উচিত। 6 নাম্বার হচ্ছে হাইপার ক্যালসিমিয়া বা ক্যালসিয়ামের পরিমাণ আমাদের শরীরে প্রয়োজনের থেকে যদি বেশি হয়ে যায়। তো এইটা আসলে বিভিন্ন কারণ হতে পারে। তার মধ্যে কমন কারণ হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের কাজ যদি প্রয়োজনের থেকে বেশি হয়, মানে ও যদি ওভার অ্যাক্টিভ হয়ে যায়, মানে ওর এত দরকার নাই কাজ করার কিন্তু ও প্রচুর কাজ করছে, এরকমটা অনেকের মধ্যেই হয়। তো এইটার সাথে যদি আপনার এই অতিরিক্ত প্রস্রাব হওয়াটা এই হাইপার ক্যালসিমিয়ার কারণে হয়, তার সাথে আপনার আরও দুইটা জিনিস থাকবে বা আরও কয়েকটা জিনিস থাকবে। তার মধ্যে মেইনলি হচ্ছে দুইটা। সেটা হচ্ছে আপনার মাংস বা হাড় দুর্বল অনুভব হবে এবং তার সাথে আপনার কোষ্ঠকাঠিন্য অনুভব হবে। মাইনর কারণগুলো কি কি, মানে আর যে সমস্ত কারণে আমাদের বারবার প্রস্রাব হতে পারে বাট সেটা খুব বেশি চিন্তার বিষয় না, তার মধ্যে একটা হচ্ছে ডায়ুরেটিক ওষুধ। ডায়ুরেটিক ওষুধ মানে হচ্ছে কিছু ওষুধ আছে যারা আপনার শরীর থেকে পানি বের করে দিতে চাইবে, ফলে হচ্ছে ওগুলো খেলে আপনার এমনিতেই বারবার প্রস্রাব হবে।
তো এই ওষুধের কারণে হতে পারে, আর হতে পারে হচ্ছে যারা হচ্ছে বেশি পরিমাণে সফট ড্রিঙ্কস খাচ্ছেন ওরাও কিছুটা ডায়াবেটিক্সের মতো কাজ করতে পারে। আর হচ্ছে যারা চা কফি বেশি খান, অতিরিক্ত খান, তাদের ক্ষেত্রেও এটা হতে পারে। তবে এরা সবাই আসলে ওই সময়ের জন্যই কাজ করে, মানে এদেরকে খাওয়া বন্ধ করে দিলেই আপনার অতিরিক্ত প্রস্রাবের সমস্যা সমাধান হয়ে যাবে। কথা হচ্ছে ঘন ঘন প্রস্রাব মানে কতবার। একজন মানুষ যদি সারাদিনে 1.5 থেকে 2 লিটার পানি খায় তাহলে তার সারাদিনে 8 বারের বেশি প্রস্রাব হওয়ার কথা না। যদি হয় সেটাকে আমরা বলতে পারি ঘন ঘন প্রস্রাব হচ্ছে। তো তার মানে হচ্ছে অতিরিক্ত প্রস্রাব হওয়া মানে আপনি অসুস্থ না। অতিরিক্ত প্রস্রাবের সাথে যদি আপনার আরো বিভিন্ন জিনিসপত্র যেরকম কোমরের সাইডে বা পেছনে ব্যথা করে, জ্বর আসে, অতিরিক্ত ক্ষুধা লাগে বা পানি পিপাসা লাগে, তারপরে প্রস্রাবের সাথে রক্ত যায় বা প্রস্রাবের কালার অন্যরকম হয়, এই ধরনের বিষয়গুলি যদি থাকে এবং তার সাথে তলপেটে ব্যথা থাকে, তাহলে হচ্ছে আপনি ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার চিকিৎসা করলে আপনি ভালো হয়ে যাবেন। এই হচ্ছে মূল ব্যাপার। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।